এগুলো তো আমার মুখস্থ বলতে গেলে যে ক্যামেরার সামনে বলাটা এটা পড়াইতেছে 7-8 বছর ধরে ভাষার শুধু সোহেল মতো কথা আপনাদের মতো একটা শুদ্ধ করে বলতে পারি না গ্রামের বাবা সোহেল ভাই যে শুদ্ধ করে বলে আর ক্লাসে বহাই থেকে একটা শুদ্ধ করে বলি না আকাশ ভাই আমারটা তো ভিডিও করা যাবে ওটা করা গেল না তুমি তারপরে প্র্যাকটিস করে রাখবে আপনি রেকর্ডিং আছে ডাউনলোড করে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন। আজকে ক্লাস তোমাদের 8 তারিখ 10টায়। তো আমি যে সাবজেক্টটা নেব তোমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2। এটা সাবজেক্ট কোড 66455। তোমরা জানো 6 হচ্ছে 16 প্রবিধান, 64 64 এটা আমাদের সিভিলের টেকনোলজি কোড। পরের যে 5 এটা দেখতে আসো তোমরা পঞ্চম সেমিস্টার, আর শেষে যে 5টা আছে এটা হচ্ছে আমাদের সাবজেক্টের সিরিয়াল নাম্বার। প্রতিটি সাবজেক্ট 5টা বা 6টা থাকতে পারে, তার মধ্যে আমাদের এস্টিমেট অ্যান্ড কস্টিং যে সাবজেক্টটা এটা 5 নম্বর সাবজেক্ট। তো আমি সিভিল ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টার ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পুরো 4 গ্রুপের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 সাবজেক্ট নেব। তো তোমরা এট ফার্স্টে ঢুকে ওখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকবা। লিঙ্কে ঢুকে ওখানে তোমাদের সেমিস্টার, গ্রুপ, রোল নাম্বার সব কিছু দেওয়া আছে। ওখানে হাজিরা দিবা। হাজিরা দেওয়ার পরে তোমরা মূল আলোচনায় অ্যাটেন্ড করবা। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর আগে 4th সেমিস্টার তোমরা পড়ছো। এখন আমরা যেটা পড়বো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2। এটা আরসিসি এস্টিমেট। এখানে আমরা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর এস্টিমেট, আগে যে এস্টিমেটটা করছো এটা ব্রিকওয়ার্ক ছিল। তো এই এস্টিমেটটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে অনেক কিছু তোমাদের জানতে হবে। যেহেতু করোনা মহামারী, এই জন্য আমরা সরাসরি ক্লাস নিতে পারতেছি না, তাই অনলাইনে আমি খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব তোমাদের বোঝাই দেব। কিন্তু তোমাদেরও খুব
ভালোভাবে পরিশ্রম করতে হবে যেহেতু সময় কম, সাবজেক্টের মধ্যে অনেক সিলেবাস। তারপরও আমি শেষ করার চিন্তা ভাবনা করব। হাজিরা যে বিষয়টা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের 4 গ্রুপের হাজিরা ওখানে দিতে হবে এবং এই হাজিরাটা আমাদের কর্তৃপক্ষ কাছে জমা দিতে হবে। তাই এই হাজিরা খুব ইম্পর্টেন্ট। হাজিরা না দিয়ে কেউ থাকবে না, কারণ হাজিরা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা নিজে জানো যে হাজিরাতে মার্কস আছে। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2, এখানে আমাদের প্রথমে আছে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর পুরা এস্টিমেট, হিসাব নিকাশ। তারপরে আছে আমাদের ব্রিজ, কালভার্ট, সেফটি ট্যাঙ্ক, রিটেনিং ওয়াল, ট্রাস, দর বিশ্লেষণ। পুরা এই এস্টিমেটটা আমরা জানতে পারলে অবশ্যই তোমরা সকল আমাদের যে এস্টিমেট, এই এস্টিমেটগুলো হিসাব নিকাশ এগুলো তোমরা অনায়াসে করতে পারবা আশা করি। তাই এই সাবজেক্টে শুধু না, যে কোনো সাবজেক্টে তোমাদের খুব গুরুত্ব দিতে হবে এবং খুব ভালোভাবে তোমাদের আগে যে লেখাপড়া করছো তার থেকে বেশি স্টাডি করতে হবে, যেহেতু আমাদের সময় কম, কোর্স ঠিক একই আছে। দেখো, আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2, সাবজেক্ট কোড 66455। আমার এই সাবজেক্টের টিপিসি হচ্ছে 233, অর্থাৎ থিওরি হবে আমাদের 2 পিরিয়ড, প্র্যাকটিক্যাল হবে 3 পিরিয়ড এবং এটা ক্রেডিট 3 ক্রেডিটের। তো 2 পিরিয়ড থিওরি 1 সপ্তাহে, প্রতি সপ্তাহে আমরা 2টা থিওরি সাবজেক্ট নেব। প্র্যাকটিক্যাল নেব 3 পিরিয়ড, অর্থাৎ আমাদের যেহেতু 1 প্র্যাকটিক্যাল সমান 3 পিরিয়ড, তা 3 পিরিয়ডে আমরা এই সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেব এবং এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3। 1 ক্রেডিট সমান তোমরা জানো 50 মার্কস, অর্থাৎ 3 ক্রেডিট সমান হচ্ছে 150 মার্কস। এই 150 মার্কের আমাদের এই সাবজেক্টটা সম্পূর্ণ পরীক্ষা হবে। এর মধ্যে আমাদের ভাগ আছে টিসি, পিসি, টিএফ, পিএফ। টিসি হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, পিসি হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আর টিএফ হচ্ছে থিওরি ফাইনাল, পিএফ হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। তোমরা জানো টিসি থিওরি কন্টিনিউয়াস। এই থিওরি কন্টিনিউয়াস বলতে আমরা যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, হাজিরা, তারপরে তোমাদের মিড টার্ম, সবগুলো মিলে এখানে 40 মার্কস। এর মধ্যে মিড টার্ম হবে 20, আর বাকি যে 20 মার্কস আছে এই মার্কসটা হবে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আমাদের হাজিরা, ব্যবহার ইত্যাদি। তারপরে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আমরা প্রতি সপ্তাহে যে প্র্যাকটিক্যাল হয় মানে একদিন, সপ্তাহে একদিন, অর্থাৎ 3 পিরিয়ডে আমাদের সমান 1 প্র্যাকটিক্যাল দেওয়া হয়। এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আমাদের পুরো সেমিস্টারে যে হবে এটার উপর মার্কস হচ্ছে 25 মার্কস। তারপরে টিএফ, থিওরি ফাইনাল, আমাদের যে থিওরি ফাইনাল পরীক্ষাটা হবে, সেমিস্টার ফাইনাল তোমরা যে পরীক্ষাটা দাও, এটার উপর মার্কস আছে আমাদের 60 মার্কস, 60 মার্কস। আর প্র্যাকটিক্যাল ফাইনাল, সর্বশেষ থিওরি দেওয়ার পর আমরা যে প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষাটা নেব, এটার উপরে আমাদের মার্কস আছে 25 মার্কস।
তো এই সাবজেক্ট সম্পর্কে তোমাকে জানতে হবে যে আসলে কত মার্কস কোনটাতে কি, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে তারা অবশ্যই থিওরি ফাইনাল সরি থিওরি কন্টিনিউয়াস এটা অবশ্যই ভালো করবে, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস ভালো হবে। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস থিওরি কন্টিনিউয়াস যখন ভালো হবে তখন থিওরি যে ফাইনাল পরীক্ষাটা আছে এটা অবশ্যই সে অনায়াসে ভালো করবে। তারপরে যারা এই তিনটাই ভালো করবে তারা তো অবশ্যই প্র্যাকটিক্যাল ফাইনাল যে আমাদের পরীক্ষা হবে এটা অবশ্যই ভালো হবে। তাহলে তোমরা দেখতেছো যে সাবজেক্টের টিসিপি অর্থাৎ 2-3-3 এই জিনিসটা কি, থিওরি আমাদের প্রতি সপ্তাহে হবে 2 পিরিয়ড, এটা ইন্ডিভিজুয়াল ভাবে নেওয়া হয়। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হবে 3 পিরিয়ড, এটা প্রতি সপ্তাহে একদিন হবে। আর ক্রেডিট হচ্ছে 3, 150 মার্কের আমাদের টোটাল এই সাবজেক্ট 150 মার্ক পরীক্ষা হবে। তার মধ্যে ভাগ আছে টিসি, পিসি, টিএফ, পিএফ। তোমরা এস্টিমেটিং 1-এ প্রথমে তোমরা দেখছো যে বিল্ডিং আছে, বিল্ডিং এর যে এস্টিমেট সেটা ছিল ব্রিক ওয়াল। কিন্তু আমাদের এই এস্টিমেটটা আরসিসি এস্টিমেট, এই এস্টিমেটের পর কোনো এস্টিমেট নাই। তাই এই এস্টিমেট অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে সকল যে আমাদের এস্টিমেট প্রফিসগুলো এগুলো সবগুলো এখানে আছে, তাই এটা অনেক গুরুত্ব দিতে হবে। প্রথমে তোমরা দেখবা যে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং, প্রথম যে আমাদের আলোচনা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং। এই ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংটা কি তোমাদের অবশ্যই জানতে হবে। এখানে দেওয়া আছে যে সকল দালান সারি সারি ফ্রেমের সাহায্যে তৈরি করা হয় তাকে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং বলে। ফ্রেম ফ্রেম বলতে কলামকে বোঝানো হয়েছে, গ্রেড বিম বা টাই বিম, ছাদ এবং মেঝে লেভেলের বিমের সাহায্যে কলামগুলোকে সংযুক্ত করা হয়। আর এই ফ্রেমের মধ্যে দেওয়াল নির্মাণ করা হয়। যে সকল দেওয়াল খাড়া লোড বহন করে তাকে বিয়ারিং ওয়াল বলে। আর যে সকল দেওয়াল কোনো লোড বহন করে না, যেমন প্যানেল বা এনক্লোজার ওয়াল, তাকে নন লোড বিয়ারিং ওয়াল বলা হয়। অর্থাৎ ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং বর্তমান যে বিল্ডিংগুলো হইতেছে এগুলো সব এখন ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এবং আরসিসি স্টিল বিল্ডিং এগুলো হইতেছে। তো ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং অবশ্যই কলাম, ছাদ, গ্রেড বিম এবং মেজের যে বিম আছে গ্রেড বিম, রুফ বিম এগুলোর উপর সেটা থাকবে। এবং চতুর্পাশে আমাদের যে ফাঁকা অংশগুলো থাকবে সেগুলা ইটের দেওয়াল থাকতে পারে বা গ্লাসও থাকতে পারে। তো সবগুলা লোড, এই যে বিল্ডিংয়ের যে লোড আছে এই লোডগুলা কলাম এবং বিমে এই লোডগুলা সাধারণত বহন করবে। তাহলে তোমরা জানে ফেলছো যে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংটা কি। তারপরে আসো দালানে মূলত দুইটি অংশ থাকে। দালানে মূলত দুইটি অংশ থাকে। তোমরা এর আগেও পড়ছো, 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার, এই সেমিস্টারগুলোতে পড়ে আসছে। তারপরে একটু প্রথম রিপ্লাই করতেছি। দালানের মূলত দুটি অংশ, যেমন সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার। সাব স্ট্রাকচারটা কি জিনিস? সাব স্ট্রাকচার হচ্ছে দালানের নিম্ন অংশ, সর্বনিম্ন অংশ, যা সরাসরি মাটির সংস্পর্শে থেকে কাঠামোর ওজনকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে, তা সাব স্ট্রাকচার। অর্থাৎ বিল্ডিংয়ের, মনে করে একটা বিল্ডিং 10 তলা হতে পারে, সেটা 15 তলা হতে পারে, 20 তলা হতে পারে। তার যে লোড, এই লোডটা মাটির সংস্পর্শ থেকে কাঠামোর ওজনকে মাটির শক্ত স্তরে, কাঠামো যে সম্পূর্ণ ওজন বা লোডটা আছে এই লোডটাকে মাটির শক্ত স্তরে সেটা মানে বিস্তৃত করে দিবে, স্থানান্তর করে দিবে।
এটা হচ্ছে সাবস্ট্রাকচারের কাজ। অর্থাৎ প্লিন্থ লেভেল থেকে নিচে দালানে যে সব অবকাঠামো নির্মাণ করা হয় তাকে সাবস্ট্রাকচার বলে। প্লিন্থ লেভেলের নিচে, এই যে দেখতে পাচ্ছ প্লিন্থ লেভেল, এই প্লিন্থ লেভেলের নিচে, প্লিন্থ লেভেলের নিচে যতগুলো আমরা স্ট্রাকচার অবকাঠামো তৈরি করব, এখানে হতে পারে ফার্স্টে তো অবশ্যই মাটি খনন করতে হবে, তারপর এখানে সলিং করতে হবে, আরসিসি সলিং করার পর সিসি ঢালাই দিতে হবে, সিসি ঢালাই দেওয়ার পর আরসিসি ঢালাই দিতে হবে, আরসিসি রড এখানে প্লেসমেন্ট করতে হবে। এই যে অবকাঠামোগুলো, এগুলোকে সবগুলোকে আমরা বলবো সাবস্ট্রাকচার। এটা দালানের ভিত্তি হিসেবে কাজ করে। এই যে আমাদের সাবস্ট্রাকচারটা আছে, মাটির নিচে থাকে, প্লিন্থের নিচে থাকে, এটা সম্পূর্ণ দালানের কি ভিত্তি হিসেবে কাজ করে, মূল। এটি সম্পূর্ণ লোড উপর থেকে আসবে, আসে এটা এই মাটিতে স্থানান্তর করবে। এটা দালানের ভিত্তি হিসেবে কাজ করে। সাবস্ট্রাকচারে কতগুলা উপাংশ আছে, যেমন ফাউন্ডেশন বেড আছে। ফাউন্ডেশন বেড এই সাবস্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত। ফাউন্ডেশন পাইল অ্যান্ড পাইল ক্যাপ, ফাউন্ডেশন ফুটিং অর কলাম ফুটিং, ফাউন্ডেশন ফুটিং এবং কলাম ফুটিং সবগুলা সাবস্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত। ফাউন্ডেশন বিম, যেটাকে গ্রেড বিম অর টাই বিম বলা হয়, এই ফাউন্ডেশন বিম বা গ্রেড বিম যে থাকবে, এটাও সাবস্ট্রাকচারের অন্তর্ভুক্ত। ফাউন্ডেশন প্লেন্থ অ্যান্ড ফ্লোর, ফাউন্ডেশনের প্লেন্থ লেভেল, ফ্লোর প্লেন্থের উপরেই আমাদের এখানে প্লেন্থের এই লাইনে আমাদের ফ্লোরটা থাকবে, এটাও আমাদের সাবস্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে তোমরা চলে যাবা সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারটা হচ্ছে প্লিন্থের উপরে অংশ, প্লিন্থের উপরে অংশ হলো সুপার স্ট্রাকচার। অর্থাৎ দালানের প্লিন্থ লেভেল থেকে ছাদের উপর প্যারাপেট পর্যন্ত যে অবকাঠামো ব্যবহারকারী নিরাপদে ও স্বচ্ছন্দে ব্যবহার করার জন্য নির্মাণ করা হয় তাকে সুপার স্ট্রাকচার বলে। তোমরা দেখবা প্লিন্থের উপরে অংশ একবারে প্যারাপেট পর্যন্ত, এই অংশটা সম্পূর্ণ আমাদের সুপার স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত। তো সুপার স্ট্রাকচারের উপাংশ আছে, যেমন সাবস্ট্রাকচারের উপাংশ ছিল, সেই রকম সুপার স্ট্রাকচারের উপাংশ আছে। দেখো, প্লিন্থ লেভেল, ফ্লোর লেভেল টু উইন্ডোজ সিল লেভেল, ফ্লোর থেকে জানালার সিল পর্যন্ত। উইন্ডোর সিল লেভেল টু লিন্টেল লেভেল। দেখো, এখান থেকে এখানে আমাদের থাকবে, আমি তোমাদের আরো যখন বিল্ডিং এর এস্টিমেট করাবো তখন সুন্দরভাবে আরো বুঝিয়ে দেবো। প্লেন থেকে এখানে ইটের গাঁথনি থাকবে, তারপরে উইন্ডোজ সিল বলতে এখানে নিচের অংশটা, এখান থেকে তারপরে লিল্টেন থাকবে, লিল্টেন পর্যন্ত। উইন্ডোজ সেল থেকে লিন্টেল লেভেল পর্যন্ত, তারপরে লিল্টেন, এটাও আমাদের সুপার স্ট্রাকচারের অংশ। লিন্টেল লেভেল টু রুফ লেভেল, অর্থাৎ লিন্টেল লেভেল থেকে আমাদের ছাদের লেভেল পর্যন্ত, এটাও সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। রুফ বিম বা যেটা ফ্লোর বিম বলা হয়, এটাও সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। রুফ বিম টু ফিনিশড লেভেল, অর্থাৎ প্যারাপিট লেভেল, রুফ বিম থেকে আমাদের যে প্যারাপেট ওয়াল পর্যন্ত, বিল্ডিংয়ের প্যারাপেট ওয়াল পর্যন্ত, এটাও আমাদের সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। তারপরে স্টেয়ার, কোর্স, এটা ইত্যাদি, অর্থাৎ সিঁড়িঘর এবং কোর্স, এটাও আমাদের সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। তো তোমরা যে জিনিসটা করবা, কিছু কিছু থিওরি তোমরা বাসায় পড়ে নিবা,
আর যেহেতু এটা আমাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট, সম্পূর্ণ সাবজেক্টটাই হচ্ছে আমাদের ম্যাথ, ক্যালকুলেশন। সো আমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে করে দেবো এবং এর যে রিলেটিভ যতগুলা থিওরি আছে এই থিওরিগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। কিন্তু বাকি আরও থিওরি থাকবে যেগুলো তোমরা এস্টিমেটিং ওয়ানে পড়ে এসছো, এগুলো আবার এখানেও আছে, সেগুলো তোমরা নিজে নিজে করতে হবে। আর আমার যেগুলো ইম্পর্টেন্ট বলতে সব মানে এমনও আছে যে 7টা বা 10টা অঙ্ক আছে একই নিয়ম, তো আমি প্রতিটা নিয়মের অঙ্ক একটা একটা করে সুন্দর করে দেবো। কিন্তু আমাদের মূল টার্গেট যে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করতে গেলে শুধু আমি পড়াইলাম তা কিন্তু না, তোমাদের বাসায় অনেক স্টাডি করতে হবে, যেহেতু সময় কম এবং হিউজ পরিমাণ আমাদের অঙ্ক ম্যাথমেটিক্স আছে, এগুলা পড়াইতে হবে, করতে হবে। এই জন্য তোমাদের বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মূলত যে থিওরিগুলো আছে এগুলো আমি যখন অঙ্কগুলো করাবো এর মধ্যে অনেক কিছু চলে আসবে। এই জন্য ম্যাথটা আমাদের আগে শেষ করতে হবে। আর এর মধ্যে যে রিলেটিভ থিওরিগুলো থাকবে এগুলো আমি পড়ার সাথে সাথে বলে দেবো। হ্যাঁ, তারপর বাকি যে থিওরিগুলো আছে এগুলো তোমরা একটু পড়ে নিব। আর যে জিনিসটা হচ্ছে যে এই সাবজেক্টটা একটা ক্লাস না করলে আর একটা ক্লাসে তোমরা বুঝবে না, মানে হবে না, বুঝে উঠতে পারবে না। তাই ক্লাস কন্টিনিউ করতে হবে। এবং হাজিরা জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া তোমরা মার্কস তো অবশ্যই ফুল পাবা না। এই জন্য হাজিরাটা খুব গুরুত্ব সহকারে তোমাদের দিতে হবে। তারপরে চলে আসো ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে স্ট্রাকচার এবং নন স্ট্রাকচার মেম্বারের মধ্যে পার্থক্য। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো থিওরি আসে। যে সকল বিল্ডিং এর লোড ফ্রেমের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং যখন সকল মেম্বার লোড বহন করে তখন তাকে ফ্রেম স্ট্রাকচারাল মেম্বার বলে। বিল্ডিং এর লোড ফ্রেমের মাধ্যমে, এখন সব বিল্ডিংই ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং, তোমরা আশেপাশে দেখবা যত বিল্ডিং হইতেছে সবগুলাই ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং। এবং এই যে ফ্রেমের মাধ্যমে এই লোডটা বহন করবে যে মেম্বারগুলো, এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল মেম্বার। তারপর দেখো নন স্ট্রাকচারাল মেম্বার, যে সকল বিল্ডিং এর লোড ফ্রেমের মাধ্যমে স্থানান্তরিত হয় কিন্তু সব মেম্বার লোড বহন করে না। ফ্রেমের মাধ্যমে হবে কিন্তু সব মেম্বার এই লোডগুলা বহন করবে না। ওই সকল মেম্বারকে আমরা কি বলবো? ফ্রেম স্ট্রাকচারের নন স্ট্রাকচারাল মেম্বার বলবো। তো ফ্রেম স্ট্রাকচার এটাও হতে পারে, এটাও, কিন্তু যে সকল মেম্বার এই লোডগুলো বহন করবে সেটাকে আমরা বলবো ফ্রেম স্ট্রাকচারের স্ট্রাকচারাল মেম্বার। আর যে সকল মেম্বার এই লোডগুলো বহন করবে না তাকে আমরা বলবো ফ্রেম স্ট্রাকচারের নন স্ট্রাকচারাল মেম্বার। তারপরে দেখো স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে স্ট্রাকচারাল মেম্বার দৃঢ় এবং ডিটারমাইন্ড, কিন্তু নন স্ট্রাকচারাল মেম্বার কি? নন স্ট্রাকচারাল মেম্বার দৃঢ়, এটাও কিন্তু দৃঢ় হবে কিন্তু এটা ইনডিটারমাইন্ড। তারপরে দেখো সকল মেম্বারই লোড বহন করে। স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে কি সকল মেম্বারই লোড বহন করবে, তাই অতিরিক্ত মেম্বারের প্রয়োজন হয় না। তো যেহেতু সবাই এই লোডটা ভাগাভাগি করে নেবে সেক্ষেত্রে আর আমাদের অতিরিক্ত কোনো মেম্বারের প্রয়োজন হবে না। নিজস্ব ওজন কম থাকে এবং কাঠামো দীর্ঘস্থায়ী হয়। নিজস্ব যখন অনেকগুলা মেম্বার একসাথে লোডগুলা ভাগ করে নেবে তখন অবশ্যই একজনের লোড কম হবে এবং সেটা অনেক দিন টেকসই হবে। অনেক মেম্বার লোড বহন করে না,
এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা নন স্ট্রেচেবল মেম্বারের ক্ষেত্রে অনেক মেম্বার আছে যেগুলা এমনি কোনো লোড বহন করে না, এই জন্য নিজস্ব ওজন বৃদ্ধি পায় এবং কাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু অনেকে দায় ছাড়াভাবে কাজ করে, মানে লোড নিতেছে না, কেউ লোড নিতেছে, কোনো মেম্বার লোড নিতেছে না, সেক্ষেত্রে এক একজনের ভাগে অবশ্যই লোড বেশি হবে। যখন বেশি হবে তখন সে খুব একটা টেকসই হবে না, ক্ষতিগ্রস্ত হবে। তারপরে যে জিনিসটা দেখবা, সকল স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে সকল কাঠামো শক্তিশালী ও মজবুত হয়। যেহেতু লোড বহন করতে হবে তাকে সেভাবে স্ট্রং হতে হবে। এর জন্য সকল কাঠামো কী হবে, শক্তিশালী হবে এবং মজবুত হবে। সকল মেম্বার শক্তিশালী ও মজবুত হয়, এক্ষেত্রেও শক্তিশালী এবং মজবুত হয়, কিন্তু সকল মেম্বার এখানে আমাদের লোড বহন করে না। তারপর দেখো খরচ কম হয় এবং অপচয় রোধ হয়। প্রাথমিক খরচ যদিও বেশি এটাতে, কিন্তু সম্পূর্ণভাবে চিন্তা করলে এখানে কী হবে, খরচ কম হবে এবং অপচয়ও কম হবে। সবাই লোড বহন, সবাই কাজ করবে, সব মেম্বারে আমাদের লোড বহন করবে, এই জন্য আমাদের এখানে অপচয় রোধ হবে। খরচ বৃদ্ধি পায় কিন্তু কাঠামোর আয়ুষ্কাল বৃদ্ধি পায়। এখানে খরচও বৃদ্ধি পায়, কাঠামো আয়ুষ্কালও এখানে একটু বৃদ্ধি হয়। তাহলে এই অধ্যায়ে ছিল আমাদের আলোচনা, এগুলা আমি যতগুলো পড়াইলাম এগুলাই তোমরা করবা। আর আমি যে অঙ্কগুলো করাবো সে অঙ্কগুলাই তোমরা বারবার প্র্যাকটিস করবা। আমি একটা বিল্ডিংয়ের প্ল্যান দিয়ে আমি সব আইটেম করে দেবো। তারপরে কোনো প্রবলেম হলে আমি অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগী হতে হবে এবং কি তোমাদের আরও বেশি বেশি স্টাডি করতে হবে। তারপরে দেখো, আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত, দরকার আমাদের। আদর্শ ও সাধারণ দালানের উপযোগী বিভিন্ন কক্ষের আকার। আমরা যখন একটা বিল্ডিংয়ের এস্টিমেট করতে যাব, অবশ্যই কোন বিল্ডিংয়ের ধরন কীরকম হবে সেটা জানতে হবে। বিল্ডিংয়ের ধরন অনুযায়ী আমাদের সেগুলার সাইজ হবে, কারণ টয়লেটের সাইজ যদি বেডরুমের সাইজ দিই তাহলে তো হবে না, এগুলো জানতে হবে। এগুলা আমাদের দেওয়া আছে, যে কক্ষের আকার, আদর্শ শ্রেণী, স্ট্যান্ডার্ড টাইপ, তারপর সাধারণ শ্রেণী কীরকম হবে সেটা দেখো এখানে দেওয়া আছে। বৈঠকখানা, যেটাকে ড্রয়িং রুম বলা হয়, এই ড্রয়িং রুমের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4.2 মিটার ইন্টু 4.8 মিটার হতে 5.4 মিটার ইন্টু 7.2 মিটার। এগুলো তোমরা আসলে জানো, যেহেতু এস্টিমেট 1-এ পড়ে এসছো, যে 4.2 থেকে 4.2:4.8, অর্থাৎ প্রথম মান হচ্ছে হরিজেন্টাল, পরের মান হচ্ছে ভার্টিক্যাল। তো 4.2 হতে 4.2:4.8 মিটার হতে 5.4 ইন্টু 7.2 মিটার, অর্থাৎ এদিকে যাবে 4.2, আর এদিকে ভার্টিক্যাল যে মানটা আছে এটা হচ্ছে 4.8। একটা ড্রয়িং রুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4.2:4.8 হতে 5.4:7.2 মিটার। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, আদর্শ শ্রেণী। আর যেটা সাধারণ শ্রেণী 4.2:4.8 মিটার। তো আমাদের এই যে মেজারমেন্টগুলো দেওয়া থাকবে, এই মেজারমেন্টগুলো সম্পূর্ণ প্রথমটা হবে হরিজেন্টাল, পরেরটা ভার্টিক্যাল, প্রথমটা হরিজেন্টাল, পরেরটা ভার্টিক্যাল, এই মানগুলা হবে। এবং এই মানগুলো হবে ভিতর টু ভিতর মান। এই যে মাপগুলো আছে, মাপগুলো আছে ভেতর টু ভিতর। তারপর দেখো ডাইনিং রুম, যেটাকে খাবার ঘর বলা হয়, ডাইনিং রুম।
এই ডাইনিং রুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ওই একই দিছে এখানে দেখো 4.2 মিটার ইস টু 4.8 মিটার হতে 4.8 মিটার ইস টু 6 মিটার একটু বেশি হয় হতে পারে, সমস্যা না। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা ওই একই দেওয়া হয় আর কি সাধারণ শ্রেণী। তারপরে দেখবা যে বেডরুম, এই মানগুলো স্ট্যান্ডার্ড। তোমরা যখন ড্রয়িং বা ডিজাইন করতে যাবে তখন এই মানগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4.2 মিটার হতে 4.2 মিটার ইস টু 4.8 মিটার, এটা আদর্শ শ্রেণী। আর যেটা সাধারণ নর্মাল সেটা হচ্ছে কত 3 মিটার ইস টু 4.2 মিটার। তারপরে অফিস কক্ষে দেখো আদর্শ শ্রেণী যেটা, অফিস কক্ষ 3 মিটার ইস টু 3.6 মিটার। তারপর অতিথি কক্ষ, ওই যে গেস্ট রুম আছে, গেস্ট রুমের সাইজ এখানে দেওয়া আছে 3 মিটার ইন্টু 3 মিটার 3 মিটার ইন্টু 3.6 মিটার। এভাবে তোমরা নিচে দেখবার অনেকগুলা আছে, এগুলো জানতে হবে আমাদের। কিচেন রুমের আছে, রান্নাঘর, রান্নাঘরের সাইজ হচ্ছে এই যে দেওয়া আছে। তারপরে স্টোরের সাইজ স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে। প্যান্ট্রি সাইজ দেওয়া আছে তোমাদের। সাজঘর, ড্রেসিং রুম, এই ড্রেসিং রুমের সাইজ এখানে তোমার দেওয়া আছে 2.5 মিটার ইন্টু 3 মিটার। তারপর বাথের দেওয়া আছে। তারপর দেখো টয়লেট রুম, টয়লেটের দেওয়া আছে, গোসলখানা, এগুলো সব, বারান্দা, গ্যারেজ সব এখানে দেওয়া আছে। এগুলো তোমরা মোটামুটি জানতে হবে, এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে করতে হবে। তো এগুলো তোমরা প্রাথমিকভাবে জানবা। তারপরে আমি এরপরে যে ক্লাস নেব সেটা অবশ্যই তোমাদের ম্যাথ আমি পড়াবো। তো এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, প্রতি মিটার এমএস রডের ওজন। রড আমাদের সম্পূর্ণ এস্টিমেটটা ম্যাক্সিমাম দেখো যে রডের কারবার, রডের হিসাব করতে হবে। তাই তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। প্রতি মিটার রডের ওজন, এখানে আছে রডের ব্যাস এফপিএস একক, রড মিলিমিটার। আমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটা হচ্ছে আমাদের এফপিএস একটু কম আছে, এমকেএস এককেই আমাদের বেশি আছে, তাই এটা একটু এটাই বেশিরভাগ তোমাদের জানতে হবে। তারপরে এটা থেকে ওটাও কনভার্ট করা যায় আর কি। তো এখানে দেওয়া আছে 6 মিলিমিটার রড, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 19 মিলি, 22 মিলি, 25 মিলি, 32 মিলি এবং 40 মিলি রডের সাইজ এখানে দেওয়া আছে। তোমরা এস্টিমেটিং 1ও করছো যে রডের ওজন এবং রডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র তোমরা জানো, এই সূত্র প্রয়োগ করে এগুলা রডের ওজন তোমরা বাইর করতে পারো। এখানে দেওয়া আছে প্রতি মিটার রডের ওজন। এই প্রতি মিটার রডের ওজন, যেমন 6 মিলিমিটার রডের ওজন প্রতি মিটার 1 মিটার। একটা রড যদি 6 মিলিমিটার ব্যাস হয়, তার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে তার ওজন হবে 0.22 কেজি পার মিটার। এটা এভাবে মুখস্থ না করে তোমরা ওই যে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা এখানে সূত্রটা তো তোমরা জানো, এখানে দেখতে পারবা। এই যে এখানে একটা সূত্র তোমরা এস্টিমেট 1ও করছো, ডাব্লু সমান ডি স্কয়ার ভাগ 162 ইন্টু কেজি পার মিটার, ডি ইন মিলিমিটার। তোমরা এর আগেও এস্টিমেট করছো, ডাব্লু সমান ডি স্কয়ার ভাগ 162.2 এত কেজি পার মিটার। ডি ইন এখানে দেওয়া আছে ডি ইন মিলিমিটার।
ডি ইন মিলিমিটার বলতে যদি একটা রডের 6 মিলি রড হয়, তার ব্যাস 6 মিলিমিটার, দৈর্ঘ্য 1 মিটার, তাহলে দেখো ডি ইন মিলিমিটার মানে ডির মানটা সব সময় অল টাইম তোমাকে মিলিমিটারে বসাতে হবে, এটাকে কেজি নেওয়া যাবে না। এখন 1 মিটার দৈর্ঘ্য একটা রডের ব্যাস যদি 6 মিলি হয়, তাহলে তার ওজন কত হবে? ওজনটা হবে এরকম, তোমরা এখানে দেখবা, এখানে দেখো, যেহেতু 1 মিটার তাহলে 1 দিয়ে গুণ করবা, আর এখানে ডির মানটা কত? যদি 6 মিলিমিটার হয়, ডির যদি ব্যাসটা 6 মিলিমিটার হয়, তাহলে এটাকে 6 লিখতে হবে। এটা স্কোয়ার দিতে হবে, তারপর 162.2 দিয়ে ভাগ দিব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কিরকম? আমি যে এই যে 1 মিটার দৈর্ঘ্য একটা রডের ব্যাস যদি 6 মিলিমিটার হয়, তাহলে এর ওজন কত হবে? তো এখানে আমি বসালাম যে 1 মিটার 1, এর এককটা হচ্ছে মিটার, এই মিটার। কিন্তু আমাদের উচিত ছিল যে এই যে ডির মানটা যেহেতু মিলিমিটার আছে, এটাও মিটারে বসে, কিন্তু সেটা না, এই জন্য আগেই বলে দিছে যে ডি ইন মিলিমিটার, ডির মানটা অল টাইম আমাদের মিলিমিটারেই বসাইতে হবে, তাহলে এর একক ওজনটা আমরা পাবো। তো যেহেতু 1 মিটার 1 দিয়ে গুণ করলাম ইন্টু ডির মান, ডির ব্যাস, এর ব্যাস হচ্ছে 6 মিলিমিটার, 6 6, এই 6 এর উপর স্কোয়ার দিলাম, তারপরে এটা সূত্রে 162.2 দিয়ে ভাগ করলাম, তাহলে এর যে আমরা রেজাল্টটা পাবো, এটা পাবো এই যে এটা 0.22। তো তোমরা দেখতেছো যে তোমাদের এই যে 6 মিলিমিটার, 8 মিলিমিটার থাকতে পারে, 10 মিলিমিটার থাকতে পারে, সেটা 12 হতে পারে, 16 হতে পারে, 19 হতে পারে। তাহলে এই যে আমাদের নিচের যে এই মানগুলো আছে, এটা একক ওজন এত, এটা একক ওজন এত, এগুলো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তোমরা এই সূত্র প্রয়োগ করে সবগুলো মান বাইর করতে পারবে যে কোনো রডের। সেটা যদি এখন 10 মিটার হয়, 10 মিটার রড, সেটা যদি 16 রড হয়, তাহলে এর ওজন তোমার অনায়াসে ক্যালকুলেটরে তোমরা বাইর করতে পারবা। এখানে 10 দিয়ে গুণ করবা ইন্টু এখানে 16 আছে, 16 মিলি, এই 16 দিয়ে এখানে 16কে স্কোয়ার করবা, 162.2 দিয়ে ভাগ দিলে যে মানটা পাবা, এটা হবে তার ওজন, কেজি পার মিটার। তাহলে তোমরা দেখতে আসো যে আজকে যে আলোচনাগুলো হলো প্রাথমিকভাবে আমি আলোচনা করলাম। প্রাথমিক যে আজকে প্রথম অধ্যায়ে যে আলোচনাগুলো ছিল আমাদের এই পর্যন্ত ছিল। আর তোমরা সামনের দিন আমি বিল্ডিং এর এস্টিমেট করাবো, মাটি খনন বিল্ডিং এস্টিমেট অনেক বড়, তাই তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, এবং হাজিরা যারা এখনো দাও নাই, হাজিরাগুলো তোমাদের দিতে হবে। ওখানে ফর্ম আছে, ফর্ম পূরণ করবা, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে তোমরা ফর্ম পূরণ করবা। কারণ এই হাজিরা অনেক গুরুত্বপূর্ণ, আমি হাজিরা আমাদের ডিপার্টমেন্টে জমা দেব। সেক্ষেত্রে তোমাদের যদি হাজিরা না থাকে, তাহলে তো অবশ্যই তোমাদের নক করবে, এবং তোমাদের মার্কস, সেই কাঙ্ক্ষিত মার্কস তোমরা পাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে এই পর্যন্তই ছিল আলোচনা, এবং সামনের দিন থেকে আমরা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংয়ের আমরা এস্টিমেট করব, সেটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই সিলেবাসটা অনেক বড়, সেক্ষেত্রে যতই বড় হোক আমি তোমাদেরকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।